সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি নাজমুস সালেহি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে, আলোচনার টেবিল থেকে তা গড়িয়েছে রাজপথে। এরই মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রায় 1 বছরের আলোচনায় ব্যর্থ হওয়ার পর 7 দিনে ঐক্যমত্যে আসা কতটা সম্ভব? এদিকে মতপার্থক্য নিরসনে প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এর আগেই সংকটের জন্য সরকারকে দায়ী করে তাদেরই সমাধানের তাগিদ দিয়েছেন বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের মধ্যেই আজ 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সাম্প্রতিক রাজনীতি নিয়ে আজকের সম্পাদকীয় সরকারের আলটিমেটাম। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট; শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল; এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের মন্তব্য। যাব আলোচনায়, তার আগে জেনে নিব আজকের প্রধান শিরোনামগুলো। নির্বাচনে 3টি আসনে লড়বেন বেগম জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। বেগম জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে স্বাগত এনসিপির। গণতন্ত্র সংহত হওয়ার আশা। সরকারের একাংশের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ। সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। 1 সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামায়াত। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ, নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, বললেন সিসি। সুষ্ঠু ভোট করতে বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা। এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। আমরা সরাসরি যেতে চাই আলোচনায়। বাবুল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘ 1 বছরের ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা একেবারে শেষে এসে জুলাই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, কমিশন সেই সুপারিশ মালাও দিয়ে দিয়েছে। এরপরেও আসলে সেটি এখন সেই দাবি আদায়ে জামায়াত তারা ইতোমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি বলছে এই উদ্যোগ সরকারকে নিতে হবে, কারণ সংকটটা সরকারই তৈরি করেছে। এর মধ্যে আজকে 7 দিন সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বলছে তাদেরকেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানাতে হবে, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সম্ভব? জুলাই সনদ বাস্তবায়ন এবং এই যে রাজনৈতিক সমঝোতা, শুধু গর্জন আর বর্ষণ আমরা দেখলাম না, খালি গর্জনই হলো। দীর্ঘদিন ব্যাপী আলোচনা, খানা পিনা, দিনের পর দিন 9 মাস ব্যাপী আলোচনা হলো, কমিশন গঠিত হলো এবং সবশেষে পর্বতের মুশিক প্রসবের মতো একদম, মানে ওনারা যেটা করলেন ওই যে রাতভরে রামায়ণ পরে সকালে সীতাকার বাপ, সেই গল্পের মতো আর কি। তো আমরা রাজনৈতিক দল যে আলোচনা করলাম, ওনারা তার মধ্যে কেন হাত দিলেন? কি কারণে এই যে নোট অফ ডিসেন্টগুলো তুলে দিলেন, যেটা প্রাসঙ্গিক আলোচনার মধ্যে ছিল না? নির্বাচনের প্রতীক মার্কা কে কার মতো করবে, জোট হইলে জোটের প্রতীকে করবে না নিজের প্রতীকে, এটা তো কোনো আলোচনার এজেন্ডা ছিল না। ওনারা কি কারণে এটা তুলে দিলেন? তারপরে এই যে আপার হাউজে যে পিআর, সেটা বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। তাহলে কি এই যে গণভোট হবে বিএনপি কি কারণে? জটিলতা কিন্তু সরকারই তৈরি করছে। সরকার জটিলতা তৈরি করে আপনি আমাকে দেখাইলেন একটা, আমার কাছে স্বাক্ষর নিলেন একটা, সেটা বদলিয়ে দিলেন আপনি। তো এটা কি বলবো, এটা প্রতারণা না জালিয়াতি? সরকারই তো এই সংকট তৈরি করলো। তারা রেফারির ভূমিকা, এই কথা তো বিএনপিও আগে বলেছে, এখন জামাতও বলছে। তাহলে কি সরকারি প্রশ্নবিদ্ধ? তারা কি দেশের মধ্যে সংকট তৈরি করতে চায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ, বিভাজন, বিদ্বেষ তৈরি করে? এই প্রশ্ন অবশ্যই এখন আসবে। এবং এই যে কেন 7 দিন বেঁধে দেওয়া, দেওয়া, আপনি তাহলে ঐক্যমত্য কমিশন কেন করেছেন? এবং ওনারা তো ঘোষণা দিয়েছিলেন সুস্পষ্টভাবে, প্রধান উপদেষ্টা, যেসব বিষয়ক্ষত মানে কি যেসব বিষয় ঐক্যমত্য, এবং ঐক্যমত্য হয়নি এমন না, মেজর বিষয়গুলো ঐক্যমত্য হয়ে গেছে সব রাজনৈতিক দলের। মেজর বিষয়গুলা, কিছু বাকি ছিল বা কোনো দলের একটা প্রত্যেকেরই নোট অফ ডিসেন্ট ছিল। তো সেই বিষয়কে আপনি চেরতা খাওয়ানোর মতো জোর করে আপনি খাওয়াই দিবেন, চালাই দিবেন বিএনপির নামে, এটা কি কাঙ্ক্ষিত? এই সংকট কে তৈরি করছে? সরকার তৈরি করছে।
এখন আবার তারা বলতেছে তোমরা ঠিক হয়ে আসো। এটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা মনে করছি। সেই জন্যে সিদ্ধান্ত সরকারকে নিতে হবে এবং তাকে নিরপেক্ষভাবে এই যে জুলাই সনদ নিয়ে যে বিএনপির সাথে যে তামাশা করলো, এই তামাশা এটা সরকারের সাথে যায় না বা তাদের এই এখন অবস্থা সরকার থেকে যে স্ট্যান্ড সেইটা তাহলে বিএনপি কিভাবে দেখছে? না, যে এখন stand- সরকার 7 দিন সময় বেঁধে দেওয়া রাজনৈতিক দল তোমরা মারামারি করে আসো, তোমরা কাটাকাটি করে আসো, বিষয়টাকে এরকম বল কোর্টে ছেড়ে দিয়ে, এটা ঠিক না। সরকার বা প্রফেসর ইউনূস সাহেবের সাথে সকলেরই তো আস্থা ছিল, কম আর বেশি, কেউ তো তাকে অনাস্থা দেয়নি। তার উচিত ছিল ইন্ডিভিজুয়াল বা সমন্বিতভাবে ডেকে এই প্রক্রিয়াটা কেমনে সলভ করা যায়, সে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক বিষয় ছিল, সেটা না করে শুধু রাজনৈতিক দলের কোর্টে বল ঠেলে দিয়ে এর কোনো সুষ্ঠু সমাধান হবে এটা আমরা মনে করি না, শাহরিয়ার ভাই, বরং তাহলে সংকট ঘনীভূত হওয়ার এই সম্ভাবনা যে প্রবল। শাহরিয়ার কবির ভাই, তাহলে এই যে ব্যাপার, তাহলে আলোচনার এখন উদ্যোগটা নেবে কে? মাঝখানে তো একজন মধ্যস্থতাকারী ছিল, কিন্তু তিনি যদি এখন না থাকে তাহলে রাজনৈতিক দলগুলো, তাহলে এই উদ্যোগটা আলোচনার আসলে কার নেওয়া উচিত? জামায়াতের নাকি বিএনপির? এগিয়ে আসা উচিত কার? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, এবং এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আসসালাম ও শুভেচ্ছা। শোনেন, ইতিহাস বড় নির্মম। 24/3/1982 সালে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি একটু ভুলের জন্য হুসেন মোহাম্মদ এরশাদ আব্দুস সাত্তারের কাছ থেকে জোর করে ক্ষমতা কেড়ে নিলেন এবং তার খেসারত দিতে হয়েছে জাতিকে 90 সাল পর্যন্ত। 12 ফেব্রুয়ারি 1996 সালে ইলেকশন, সে একতরফা ইলেকশনের কারণে, যদিও আমি সশ্রদ্ধ সালাম এবং সম্মান জানাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে দেশের কথা চিন্তা করে তত্ত্বাবধায়ক সরকার বিল সেই সময় সেই পার্লামেন্টে পাশ করেছে, কিন্তু সেদিন যদি এই একতরফা নির্বাচন না হতো 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার কথা ছিল না। ঠিক একই জিনিস হয়েছে 26শে অক্টোবর 2006 সালে। যদি হাই অ্যাপিলেট ডিভিশনের জাজ সাহেবের বয়স 65 থেকে 67 না করা হতো, তাহলে আওয়ামী লীগের এই লগি বৈঠার নির্মমতা এবং এই ইন্ডিয়ান আধিপত্যবাদের চালে বিএনপি এবং জামাতকে নিষ্পেষিত হতে হতো না গত 17 বছর। তাহলে আমাদের ইতিহাস থেকে বলতেছি, আমাদের ভুলে আমাদেরকে বারবার কি করতে হচ্ছে? প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, আর সাফার হচ্ছে এদেশের সাধারণ জনগণ। আজকে রেফারি নাই, এ কথাটা ঠিক না। রেফারি কথাটাও বলবো না, গার্ডিয়ান বলবো। না, সরকার তো বলছে যে আমরা আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, আমরা নিজেরা আলোচনার আয়োজনও করব না, দলগুলোকে নিজেরা ঠিক হয়ে এসে জানাতে হবে। না, এই কথাটা বলেননি। বলছে 7 দিনের মধ্যে আপনারা এসে আমাদেরকে জানান, যদি না জানান তাহলে আমরা কিন্তু ডিসিশন দিব। একটা জিনিস দেখেন, যখন ফুটবল খেলেন প্রথমে কি লাল কার্ড দেখায়? প্রথমে হলুদ কার্ড দেখায়, 2টা হলুদ কার্ড পাইলে তখন লাল কার্ড দেখায়। সো দিস 7 days টু রিমাইন্ড সমস্ত রাজনৈতিক দলকে, দেখেন অতীত কি হয়েছে আপনাদের। জামায়াতের তো আবার নভেম্বরের মধ্যে গণভোটের দাবিও আছে। বলতেছি আপনাকে, তাহলে আপনাকে সনদ কেন করতে হবে? প্রথম কথা হচ্ছে সনদ কেন করতে হবে, তার আগে বলতে হবে সনদ কি। সনদ হচ্ছে একটি চুক্তি রাষ্ট্রের সাথে জনগণ। আপনি ইলেকশনটা যে করতে চাচ্ছেন, ইলেকশনটা কিসের উপর ভিত্তি করে করবেন? এই কনস্টিটিউশনের মধ্যে কোন আর্টিকেল আছে? বিএনপি সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, একটা আর্টিকেলের কথা বলেন যে আর্টিকেলের উপর ভিত্তি করে আপনি আগামীর নির্বাচন করবেন। এই আর্টিকেল নাই, মানে এই কনস্টিটিউশন এখন বিকল। তাহলে বিকল কনস্টিটিউশনে জুলাই সনদ ছাড়া আপনি ভোট করতে পারতেছেন না। এই জুলাই সনদ, জুলাই চার্টার হচ্ছে আপনার নির্বাচনের ম্যান্ডেট দিবে। তাহলে জুলাই সনদ হতে গেলে কি হলো? ঐক্যমত কমিশন, যে কথা একটু আগে বললেন, প্রতারণা কেউ কারোর সাথে করেনি। ঐক্যমত কমিশন কি করছে? আমরা সবাই মিলে যা বলছি সেটাকে লিপিবদ্ধ করছেন, এবং লিপিবদ্ধ করার পর উনি কী করলেন? উনি একটা প্রস্তাবনা সরকারের কাছে পাঠালেন। সে প্রস্তাবনা কিন্তু ড্রাফট প্রস্তাবনা। আবার বুঝেন, যে প্রস্তাবনাটা ঐক্যমত কমিশন ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে, সেটা কিন্তু ড্রাফট। কারণ ঐক্যমত কমিশনকে আইনগতভাবে ওই ক্ষমতা দেওয়া হয়নি যে ওরাই যেটা দিবে তার উপরে গণভোট অনুষ্ঠিত হবে। তাহলে কিন্তু এই মানে ডক্টর ইউনূস সাহেব আর সবাইকে ডাকতেন না, আজকে 7 দিন সময় দেওয়ার কথাটাও আসতো না। যেমন একটা কথা বলা হচ্ছে যে ঐক্যমত কমিশনে যে সমস্ত দলই কি দিয়েছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছিল। ঐক্যমত কমিশন কি কোনো একটা দলের রাখছে? কারোটাই তো রাখেনি। না রেখে কি করা হয়েছে? গণভোটে দেওয়া হয়েছে। গণভোটে দেওয়া হয়েছে, জনগণ যদি গণভোটকে রায় দেয় তাহলে সেই গণভোটের রায়ের উপর ভিত্তি করে দেখে
কিন্তু এই 7 দিনে কি এই সমঝোতায় আসা সম্ভব? যদি ছোট্ট করে একটু আমি বলতেন। ছোট্ট করে বলে দিচ্ছি, 7 দিনে না, 24 ঘন্টায় সম্ভব। এবং জামাতে ইসলাম সর্বপ্রথম বিএনপি বলছে চলেন যাই আমরা বসে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত দিতে পারে, সেই সিদ্ধান্ত মাঠে গড়াতে পারে, প্রতিহিংসা রাজনীতি আবার শুরু হতে পারে। কিন্তু আমাদের স্পিরিটটা কি, 36শে জুলাইয়ের স্পিরিটটা কি? আমরা সব কিছুর আগে দেশ, তারেক জিয়াও উনিও বলেছেন কি সব কিছুর আগে দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে আমার বাংলাদেশ। এবং ভারতীয় আধিপত্যবাদ রক্ষা করতে গেলে আমাকে একটা ইলেকশন করতে হবে, এবং ইলেকশনের সাথে সাথে আমাকে সংস্কার এবং বিচার করতে হবে। এই 3টা জিনিস যদি করতে হয়, জুলাই সনদ ছাড়া আপনার আর কোনো উপায় নাই। ধন্যবাদ আপনাকে। মাহবুব আজিজ শুনছিলেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো যে এই যে সরকার 7 দিন সময় বেঁধে দিয়ে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামিয়ে দিলেন এটা মীমাংসা করে আসার জন্য, এতে কি নতুন করে আবার সংকট কিছুটা বাড়লো ভোটের আগে? জি অবশ্যই। দেখুন যে আপনি রান্না করবার জন্য সমস্ত সবজি এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে এসছেন, আপনি তরকারি বা যে রান্না সেটা চুলায় দিয়েছেন, আগুন জ্বালিয়েছেন, একটা পর্যায়ে বলছেন যে আমি আর রাখতে পারছি না, কী করব। পরিস্থিতিটা এরকম। এই পুরো পরিস্থিতিটা গত 10 মাস ধরে সরকার কি বললেন, প্রথমে 6টি সংস্কার কমিশন, তারপরে আরও অন্তত 5টি 6টি সংস্কার কমিশন, সেখান থেকে করে আমরা দিনের পর দিন একটি মহা সংলাপ আমরা দেখলাম। জাতি যে উদ্গ্রীব হয়েছিল যে ডক্টর ইউনূসের যে পূর্বতন যে রেকর্ড, আমরা শিক্ষায়, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে, আমরা তৃণমূলে নানান রকমের সংস্কার দেখব, কিছুটা হয়তো উদ্যোগ দেখব, কিছুই আমরা দেখিনি। আমরা তারপরেও জাতি আশায় তাকিয়েছিল যে অন্তত এইখান থেকে হয়তো বা কিছু একটা দেখতে পাবো। আমরা একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি আবিষ্কার করলাম। কি আবিষ্কার করলাম? আমরা দেখলাম যে এখানে যে মুক্তিযুদ্ধজাত একটি দেশের যে মূল স্তম্ভগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের মূল যে দ্বন্দ্বটা ছিল, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, যে 23 বছরের দ্বন্দ্ব এবং একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধ, সেখান থেকে বাংলাদেশ কোন প্রত্যয়ে আলাদা হলো? যদি একই ধর্মের কারণে যে দেশ তৈরি হয়েছিল, সে ধর্মই যদি মূল থাকতো তাহলে তো আর পাকিস্তান ভাঙে না। যেহেতু এই নানান রকমের ঔপনিবেশিক আচরণ পাকিস্তানের, সেখান থেকে বাংলাদেশ আলাদা হয় এবং ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র থাকে মূল স্তম্ভের অন্যতম, সেগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হলো এই সংস্কার কমিশনের মাধ্যমে। বাংলাদেশের আত্মমর্যাদা এবং আত্মপরিচয়ের যে মূল পরিচয়গুলো, সেগুলোই যে ছুঁড়ে ফেলা হচ্ছে। কারা ছুঁড়ে ফেলছেন? পশ্চিমা শিক্ষায় শিক্ষিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং অন্যরা। তারা যেই দেশে বাস করছেন, সেই দেশে তো সাম্প্রদায়িক রাজনীতি সেইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। সেই দেশে তো ধর্ম ব্যক্তিগত পর্যায়ে থাকে। আমরা একটি দরিদ্র দেশ, আমরা লেখাপড়া কম জানি, আমাদেরকে এই অলৌকিকতা দিয়ে নানানভাবে ভুলিয়ে ভালিয়ে আমাদের দেশটাকে চালাতে হবে। সেই জন্য এই সমস্ত জিনিসপত্র, আমাদের যে মুক্তিযুদ্ধ, সেটাকে ভুলিয়ে দেওয়া হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার এই কৃষক দলের সমাবেশে বলেছেন যে জাতির সাথে এটা প্রতারণা। বলেছেন যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, সেটাকে নিচে নামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। যেই সাম্প্রদায়িক দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই এখন সেই কাজ করছে। দেরিতে হলেও এই বোধোদয় বিএনপির হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক। আপনি দেখুন যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটি ডানপন্থার উত্থান আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ, 14 দল, বাম জোট, কেউই এই নির্বাচনের মধ্যে নাই, এই প্রক্রিয়ার মধ্যেই নাই। আপনি বলবেন যে আওয়ামী লীগ তো এই দুরাচার করেছে, মানুষ হত্যা করেছে। মানুষকে এই 40% যে ভোট, সর্বশেষ ভোটের, সেই 40% মানুষকে খুনি, তাহলে এর কোনো বন্দোবস্ত হবে না? এই যারা মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি যা বলা হয়, তারা সকলেই খুনি। এই 30টি দলের কয়টি দলের সাধারণ সম্পাদকের নাম জাতি জানে? কয়টি দলের সদস্যকে জানে? এই 30টি দল মিলে বাংলাদেশের ভবিষ্যৎ তারা ঠিক করে ফেলবেন। এই পুরো ব্যাপারটাই ছিল একটা শূন্যের উপরে দাঁড়ানো কিছু চিন্তা ভাবনা, সেটা হুড়মুড় করে ভেঙে পড়েছে। কারণ এইখানে যেই আলাপ আলোচনাগুলো হচ্ছে, সেই আলাপ আলোচনা করে ভবিষ্যৎ বাংলাদেশের পুরোটাকে অবশ্যই প্রতিনিধিত্ব করে না। আপনি যখন এটাকে হচ্ছে, এখন সরকার যেহেতু লেজে গোবরের অবস্থায় পড়েছেন, এখন তারা বলেছেন যে আপনারা ঠিক করে আছেন। আপনারাই যদি ঠিক করবেন, রাজনৈতিক নেতারাই যদি ঠিক করবেন, আপনারা এতদিন কী করলেন? এবং তারা সার্বভৌম সংসদের উপরে খবরদারি করতে শুরু করেছেন। তারা বলেছেন যদি এই সংস্কার সংসদ পাশ করতে না পারে পরিষদ,
270 দিনের মধ্যে এটা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। এইটা পৃথিবীর কোথাও ঘটেছে যে সংসদকে নিয়ন্ত্রণ করছে একটি কমিশন? বুঝতে পেরেছি আপনার কথা। বাবুল ভাই, যদি হুড়মুড় করে ঐক্যমত্য কমিশন ভেঙে পড়ে তাহলে নির্বাচনের আগে এটি কি আর একটা নতুন করে সংকটের জায়গা তৈরি হলো না? সুষ্ঠু নির্বাচন, না, অথবা সংকটের আপনাদের জায়গা তো তো- অলরেডি প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তাহলে আপনারা কি এখন মানে সংকটের দাবি আদায়ের জন্য রাজনীতিতে থাকবে? না, দাবি আদায়ও হবে, নির্বাচনের কাজও হবে। সংকটের জায়গা তৈরি হয়েছে এবং সংকট সরকার তৈরি করছে, ঐক্যমত্য কমিশনও তৈরি করছে। কি কারণে তৈরি করছে সেটা জানে না। এই যে ভাই বলল যে কি জুলাই সনদ না হলে নাকি নির্বাচনই হইতে পারে না, অবাস্তব কথাবার্তা। কেন নির্বাচন হতে পারবে না ভাই? এই ভাই বলল যে 36টি রাজনৈতিক দল বাংলাদেশে, এর বাইরে আছে আওয়ামী লীগ, মেইন স্ট্রিমের রাজনৈতিক দল, আর জামাতে, এই কি বলে জাতীয় পার্টি। তো জাতীয় পার্টি তো নির্বাচন করতে পারবে না এরকম কোনো বিষয় এখন আমরা জানি না। আওয়ামী লীগের একটা বিষয় আছে, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বলা হয়েছে নির্বাচন নিষিদ্ধ না আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলবে, আওয়ামী লীগের যারা সাধারণ পাবলিক আছে তারা স্বতন্ত্র নির্বাচন করবে। তো আর আওয়ামী লীগ এই 1 বছর হয় নাই, এটা তো সত্য। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরে এরকম হত্যাকাণ্ড, এইরকম জঘন্য নিষ্ঠুরতা তো আমরা দেখিনি। আপনি যেভাবে বিচার করেন, আওয়ামী লীগ 3-3টা নির্বাচন গিলে খেয়ে ফেলেছে। সেই আওয়ামী লীগ এখনই যদি নির্বাচনের মাঠে আসবে, বাংলাদেশে গণতন্ত্রের সবক দেবে, গণতন্ত্রের অংশীদার হয়ে যাবে, এটা দুর্ভাগ্যজনক হবে বাংলাদেশের মানুষের জন্য। আর ভাই যেটা বললেন, আমি জানি না ভাই কোন রাজনৈতিক দলের সাথে জড়িত। ভাই শুধুমাত্র বললেন যে বিএনপি ভুল করলো। 82 সালে নাকি বিএনপি ভুল করেছে, কি ভুল করেছে জানি না। সামরিক জান্তা হুসেইন মোহাম্মদ এরশাদ বন্দুকের নলের মুখে রাতের বেলায় বন্দুক ঠেকাইয়া বৃদ্ধ রাষ্ট্রপতি সাত্তারকে উৎখাত করে ক্ষমতা দখল করলেন। এর মধ্যে বিএনপির ভুল কই হলো আমি জানি না। এবং আওয়ামী লীগের নেত্রী তখন বললেন আই এম নট আনহ্যাপি, আই এম নট আনহ্যাপি। 86 সালে আপনার কি বলে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ একসাথে, তার আগে বলল যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে জাতীয় বেঈমান হবে। 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একসাথে সর হয়ে গেল এরশাদের সাথে। তারপরে আরও 4 বছর এরশাদ যে কারণে প্রলম্বিত হলো, নাহলে তখন এরশাদের পতন হয়। এটা কি তাদের ভুল না? তারপরে আপনি দেখেন এই জামাত ইসলামের 71-এর ভূমিকা কথা না বাদই দিলাম, সেটা যে ভুল সেটাও তারা ইনে বিনে বলে, স্বীকার করে না, ভয়ানক ভুল। এই যে এখন কথা আসছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না গণহত্যার জন্য, জামাতে ইসলামের প্রশ্ন তো তাহলে আসতে পারে, তারাও তো গণহত্যার দায়ে অভিযুক্ত, তারা কি কারণে করতে পারবে? সময় যদি বদলে যায়, বাতাস যদি বদলে যায়, ইতিহাস তো কাউকে বদলায় না, ইতিহাস তো কাউকে ক্ষমা করে না, ইতিহাস তো মানুষ ভুলে যায় না। বিএনপি তো গণহত্যার ইতিহাস নাই। বিএনপি ওই যে বললো 96 সালে বিএনপি ভুল করেছে, হতে পারে বিএনপির একটা বয়স, কার বয়স না বাড়াইছে বিচারপতিদের সবাই, হ্যাঁ তাও ধরে নিলাম বিএনপি সব ভালো করছে আমি বলি না, কিন্তু বিএনপি ফ্যাসিস্ট শাসন কখনো কায়েম করে নাই, বারবার ক্ষমতায় ছিল। বিএনপি কখনো গণহত্যা করে নাই। বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকা পালন করে না। এই কলঙ্ক বিএনপিকে কেউ দিতে পারবে না। 96 সালে আমরা যদি ভুল করেও থাকি, ভুল আমরা সংশোধন করেছি জাতির বৃহত্তর স্বার্থে। আমরা কেয়ারটেকার সরকারের একটা অঙ্গ যদি হানি করে থাকি, ধরে নিলাম আওয়ামী লীগ এসে পুরো গলা কেটে ফেললো, তারা যে ভুল করলো সেটা কি ভুল না? একটা রাজনৈতিক দল, একজন ব্যক্তি মানুষ, একটা সমাজ কখনো কখনো হতেও পারে ভুল, কিন্তু ভুলকে উপলব্ধি করে সেটাকে সংশোধন করা, এটাই তো আসলে মনুষ্যত্ব, এটাই তো সত্য পথ, সঠিক পথ। এখনও নাকি মনে হয় ভাইয়ের কথায় মনে হলো বিএনপি নাকি ভুলের মধ্যে আছে। আরে ভাই, আপনি কি যেন বললেন যে আর কি প্রমোদ বালক নাসিরউদ্দিন পাটোয়ারি বইলে ফেলছে, কাবিনে সই করে ফেলছে, না আর এখন সংসার করতে হবে। কি অদ্ভুত আর নোংরা রাজনীতি, কোন দিকে আপনি যাচ্ছে? আপনি বলেন এই সংকট কারা তৈরি করছে? আপনি চিন্তা করে দেখেন। এখন যদি বলি আমি এই ছেলে মনে করেন আচ্ছা তালাক নাকি সংসার নাই করতে, আরে ভাই তালাকের প্রথা তো ধর্মেও আছে, আইনেও আছে। হ্যাঁ, আমার সংসার আমার ভালো লাগলো না, আমি তালাক দিতে পারি আইনগতভাবে, এটা ইসলাম ধর্মে আছে। আমি ধরে নিলাম এই যে এই ছেলে বিয়ে করতে গেল, বিয়ে করছে কিনা আমি জানি না, এই পাটোয়ারি তারে দেখাইলো এক কনে, দিল যদি আর এক কনে, জঘন্য মানে বিদঘুটে এক কনে দিল, বা কনের বাড়ির কাজের লোকরে তার সাথে বিয়ে দিয়ে দিল, সে কি সংসার করতে বাধ্য? এই যে অর্বাচীন আচরণ, কথাবার্তা, জামাত ইসলাম পিয়ার নিয়ে আন্দোলন করে, এখন কোথায় গেল পিয়ারের আন্দোলন বলেন? এইগুলার পিছনে কারণ হয়েছে কি, ইলেকশন না করে, নির্বাচন না করে ক্ষমতার স্বাদ যারা পাওয়া যায়, বলে না যে নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্পর্কে বাঘের যে দশা হয়, ওনাদের দশা তাই হয়েছে। কি কারণে ইলেকশন? এখন বলতে পারে না যে ইলেকশন, কয়েকদিন আগেও বলতো কিসের ইলেকশন, কোন ইলেকশন। আমি সরকারের কেউ কেউ থাকতে পারে, হ্যাঁ, তাদের মানে প্রাচুর্য, ক্ষমতার বাবা জামাত ইসলামের থাকতে পারে, এনসিপিরও থাকতে পারে। না হলে নির্বাচনের আগে নানান ধরনের কূটকৌশল, ছলাকলা, এই ধরনের নিত্য নতুন দাবি, অবাস্তব দাবি, অকল্পনীয় দাবি, কমিশনে আলাপ হয় নাই, সেই দাবি আপনি সামনে এনে মাত্র 3 মাস বাদে নির্বাচন, আপনি কি কারণে সংকটাপন্ন করে তুলেছেন? আপনি বুঝেন না?
আপনাকে আরো বুঝিয়ে দিতে হবে যে এই দেশটা যে সংকটে পড়লে আপনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন। বাংলাদেশটা বিপদে পড়লে আপনি কোথায় থাকবেন, আপনার পিঠের চামড়া থাকবে কিনা, আমার পিঠের চামড়া থাকবে কিনা। ক্ষমতার একটু ভাগ পেয়েছেন হালারটি নির্বাচন ছাড়া, এইটাকে প্রলম্বিত করবার জন্য নানান ধরনের ছল বল কৌশল অপচেষ্টা, হ্যাঁ, আপনি দেখাবেন একদিকে করবেন আর একদিকে। এর মূল টার্গেট নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করা, এবং এর সাথে সরকারের একটা জড়িত থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। ধন্যবাদ, আপনার কথা বুঝতে পেরেছি। শাহরিয়ার কবির ভাই যদি একটু বলতেন, শুনছিলেন তার কথা, যদি বাবুল ভাইয়ের কথা যদি আপনার কিছু অ্যাড করার থাকে করতে পারেন, তারপরে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রথম কথা হলো কি, অনেক কিছুই বলা যায় কিন্তু সব কিছু বলতে মানা। প্রথম জিনিস, ভাই আমাকে বলছে যে আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি কিনা, ওনার জ্ঞাতার্থে বলতেছে আমি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করি। এই জন্য না, আমি সরি, আমি বলে না, আপনি জানেন না, আমি বলে দিলাম ভাই। না, you are right. তাহলে আপনি ঠিকই বলেছেন। আপনার জানার আমি বলেছি নিরপেক্ষ। আচ্ছা, এবার দ্বিতীয় কথা, তার চেয়ে বড় জিনিস, আমি একজন বাংলাদেশি, আমি একজন বাঙালি না, আমি একজন বাংলাদেশি, এবং আমার ধারণা আমার ভাইও বাংলাদেশি, এবং আমরা দুজন বাংলাদেশি বলে 90 সালে আমরা একসাথে 3 দলীয় রূপরেখায় সাইন করছি। আমরা 91 সালের ইলেকশনে আমরা কি করছি, কোনোভাবেই বিনা শর্তে তাদেরকে সমর্থন দান করছি। 2001 সালের নির্বাচনে আমরা ক্যাবিনেটে শরিক ছিলাম, এবং এই গত 15 বছরের আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করছি। তখন 71 বা মুক্তিযুদ্ধ কোনো ইস্যু ছিল না। আচ্ছা, যাই হোক, আমি প্রথম থেকে শুরু করি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে কেন ভোট দেওয়া হবে না? প্রথম কথা শোনেন, অনেকেই, যেমন সাংবাদিক, ওনার নাম হচ্ছে ঠিকানার, আমি নামও বলতে চাই না, উনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভাবি মুখ্যমন্ত্রী ভারতের। যে ভদ্রমহিলা বলতে পারে যে আমি যা দিয়েছি তা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে, এটা কোনো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন প্রধানমন্ত্রী বলতে পারে না। এবং যে দেশে ফরেন মিনিস্টার বলে যে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সেই দিনই এদেশের সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। সো এখান থেকে শেখ হাসিনা পালিয়ে যায়নি, আওয়ামী লীগ পালিয়ে গেছে। এবং এই যে গণহত্যার কথা বলা হচ্ছে, গণহত্যার সাথে যদি কেউ জড়িত থেকে থাকে বাংলাদেশের মহান স্বাধীনতার পরে এই দ্বিতীয় স্বাধীনতায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ, এবং তার জন্য তার বিচার হতে হবে। এবং আমাদের ভাই একটা কথা বললেন যে 40% ভোটার সবাই কি এই গণহত্যার সাথে জড়িত? 93,000 সৈনিক ধরা পড়েছিল পাকিস্তানের। 93,000 সৈনিকের প্রতিটার বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক কোনো এলিগেশন ছিল না, কিন্তু 93,000 সৈনিক পাকিস্তানি ছিল বলেই তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে। সো আওয়ামী লীগ অ্যাজ এ দল হিসাবে বিচারের সম্মুখীন হচ্ছে। সো তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার ক্ষমতা থাকার কথা না। যদি একটু বলেন, আমি বলে দিচ্ছি, এটা অ্যান্সারটা দিয়ে দিই। জাতীয় পার্টির কথা বলছেন, যে পার্টির চেয়ারম্যান ইন্ডিয়া থেকে ঘুরে আসা বলে সাংবাদিকদেরকে যে ইন্ডিয়া না বললে আমি বলতে পারবো না, এই দাসত্ববাদের রাজনীতিকে যে সমর্থন করে, সেই দাসত্ববাদের যারা রাজনীতিকে সমর্থন করে, ভারতীয় আধিপত্যবাদকে যারা সমর্থন করে, তাদের এদেশের সিটিজেনশিপই থাকা উচিত না। সো আমার মনে হয় জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং 14 দল সম্পর্কে কেন তারা রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত না এবং কেন তারা নির্বাচনে অংশগ্রহণ উচিত না, এটা আমি বোঝাতে সক্ষম হয়েছি। এবারে আসেন আমার বড় ভাইয়ের কথা। সনদ না হলে, শোনেন, 5 তারিখে আমরা এই কনস্টিটিউশন 72-এর যে পরিত্যক্ত, ভাই মুক্তিযুদ্ধের কথা বলছে, খুব ভালো হয়েছে। আমাকে একটু মুক্তিযুদ্ধের বিষয়ে একটু শর্ট করেন, আমাদের সময় একেবারে একদম শর্ট করে বলে দিচ্ছি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধ করলাম। আপনি 16 ডিসেম্বর সাইন করলেন কার কাছে? আত্মসমর্পণ করলেন জেনারেল অরোরার কাছে। আমার নজরুল ইসলাম কোথায়? আমার কামরুজ্জামান কোথায়? আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেই জায়গায় কেন সাইন করলো না? আচ্ছা, তারপরে কি হলো? সিমলা চুক্তি হলো। সিমলা চুক্তি কে সাইন করলো? ভারত পাকিস্তান সাইন করলো। আমার স্বাধীনতাটা ছিনতাই করে নিয়ে গেল ভারত। 72 সালে 3 বিলিয়ন সেই সময়কার মতো অস্ত্র থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, এবং শোনা যায় রাস্তায় একটা মেয়ে পাইলে সেটাও তুলে নিয়ে চলে গেল ভারত। আপনি আজ পর্যন্ত সেটা দাবি করেন না। 73 সালে 21শে ফেব্রুয়ারি 100-র অধিক মেয়ে ধর্ষণ হলো, সেটা মানবতা বিরোধী অপরাধ হয় না? আপনারা সেটার কথা বলেন না। আপনি 74 সালে 23,000 জাসদের কর্মীকে মেরে ফেলে দিলেন। আপনি যাকে বঙ্গবন্ধু বলতেছেন সে পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে কোথায় সিরাজ শিকদার? কি অধ্যত্ত! 75 সালের জানুয়ারি মাসে আপনি 4th সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কবর রচনা করলেন।
কবর রচনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রক্ষী বাহিনী দ্বারা সারা বাঙালি জাতির মুখ বন্ধ করে দিলেন। ও ভাই, তখন আপনার মুক্তিযুদ্ধ কোথায় থাকে? তখন আপনার মানবতা অপরাধ কোথায় থাকে? আপনি একদিকে বলবেন কয়েনের, আর একদিকে বলবেন না। দ্বিতীয় আরেকটা জিনিস, কাউকে আপনি অপরাধী বলতে পারেন না যতক্ষণ না বিচার না হবে। আমি শুধু আওয়ামী লীগকে বলা আমি শেষ করি, আপনার সবাই কিন্তু আমি কোনো ইন্টারাপ্ট করি না। আই হোপ ইউ উইল নট ইন্টারাপ্ট মি এজ ওয়েল। ইন্টারাপ্ট আচ্ছা, জাস্ট আপনাকে 1971 সালে সহযোগিতা বাংলাদেশ জামাতে ইসলাম তার রাজনৈতিক কারণে সে কি করেছে, যে একক পাকিস্তানের সিদ্ধান্ত, যেটা ভুল ছিল, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের রাজনৈতিকভাবে তার কি কোনো বিচার করে, তার কোনো মানবতা বিরোধী কোনো অপরাধের কারণে তাকে কোনো বিচার করা হয়েছে? না। আজকে যে বিচার করা হয়েছিল প্রহসনের নামে, সেটা আজকের এই চিফ জাস্টিস মহোদয় যখন এটিএম আজহারুলকে যখন কি খালাস দিলেন, তখন সেখানে বলে দেওয়া হলো যে সমস্ত আগের যেগুলো এই জাজমেন্টগুলো দেওয়া হচ্ছে সে পরিকল্পিত জুডিশিয়াল কিলিং। বুঝতে পেরেছি আপনার কথা। আমরা একটু মাহবুব আজি আপনার কাছে আসতে চাই। আপনি আমি একটু বলে নিই। দেখুন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাবুল ভাই বললেন যে 3-4টি নির্বাচন গিলে ফেলেছে আওয়ামী লীগ। একেবারে কথা সত্য। আমি ডামি রাতের ভোট এবং একা একা ভোট তারা করেছে, আমাদের হাতে খুবই এবং করেছে বলেই এখন আমরা আবার যখন নির্বাচন করতে আসবো তখন আমরাও গিলে ফেলবো। এটা হতে পারে না। আওয়ামী লীগ যেভাবে বারবার বলেছে, যে কোনো অপকীর্তির সময় বলেছে এটা বিএনপি জামাত, এখন কি হচ্ছে? এখন এটা আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসররা। এই তো হচ্ছে পারস্পরিক যেই পাল্টাপাল্টি অভিযোগ। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারতের মুখ্যমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি বলছেন তাহলে কি পেয়ারা পাকিস্তানের জানেমান মন্ত্রী হতে হবে? তার মানে হয় কেউ ভারতকে প্রীতি করবেন আর তারা করবেন পাকিস্তানের পেয়ারা হয়ে যাবেন। তাহলে এই যে পাকিস্তান তারা করছেন এবং এই যে প্রীতি আমরা দেখতে পাচ্ছি, আমরা কি এখন তাহলে একটা গণভোট করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে একসাথে করে ফেলি, যেহেতু আমরা ধর্মীয় রাজনীতি করতে নেমেছি? এটা হতে পারে না, এবং পারে না বলেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং আজকে যদি আওয়ামী লীগের এটা দলীয় সম্পত্তি নয়, যে আওয়ামী লীগ এটা করেছে, 74-এ এটা করেছে, অমুক সময়ে করেছে, তাই বলে মুক্তিযুদ্ধ ছুড়ে ফেলে দিতে হবে, কখনোই এটা হতে পারে না। কারণ আওয়ামী লীগের কোনোভাবেই এটা তাদের দলীয় সম্পত্তি নয়। এটা আওয়ামী লীগ যদি করে থাকে, আওয়ামী লীগ অবশ্যই করেছে, সেই জন্য আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে। তাই বলে আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে পারবেন না। এবং সেই কারণে মুক্তিযুদ্ধের যে প্রত্যয়গুলো আছে সেটা বাংলাদেশের আপনি জুলাই সনদের মাধ্যমে সেগুলোকে ছড়িয়ে দিতে পারেন না। বাংলাদেশে যদি আপনার গণহত্যার বিচার করতে হয়, চালনি বলে সুই তোর পেছনে ফুটো। আপনি 2000 মানুষ মারার জন্য আওয়ামী লীগেরকে আপনি ইয়ে থেকে বাদ দিয়ে দিবেন নির্বাচন থেকে, আর তারা 30 লক্ষ মানুষকে হত্যার সঙ্গে জড়িত ছিল, সেইটার কি বিচারের কি হয়েছে? এবং যেই আত্মসমর্পণের দলিলের কথা বলা হলো সেখানে পরিষ্কার লেখা ছিল পাকিস্তানি আর্মি, নেভেল এবং বিমান বাহিনীর সাথে সাথে একটি শব্দ আছে, আপনি খেয়াল করুন, সিভিল আর্মড ফোর্সেস। এই সিভিল আর্মড ফোর্স কারা ছিল? যা একদম পাকিস্তানিদের সঙ্গে যারা যুদ্ধ করেছিলেন, এই পুরো জাতির বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই জাতির ওই যুদ্ধে যারা অংশগ্রহণ ছিলেন তাদের কাছ থেকে আমাদের এখন শুনতে হবে যে মুক্তিযুদ্ধ কিছু না, সব ভারতের ষড়যন্ত্র এবং ভারত নাকি চুক্তি করেছে। ভারত যদি চুক্তি করে থাকে এটা ভারতের ব্যাপার, তাই বলে মুক্তিযুদ্ধ মিথ্যা হতে পারে না। এবং ভারত এবং পাকিস্তান তারা কি করেছে তাই বলে আমাদের মুক্তিযুদ্ধের রক্তাক্ত যে ইতিহাস সেটাকে এইভাবে অগ্রাহ্য করবার সাহস তারা পায় কোথায়? আজকে যেই অবস্থা হয়েছে, আজকে নানান রকম বুদ্ধিজীবীরা বলে তরুণ প্রজন্ম আর এই সব মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা শুনবে না। এটা চেতনা ব্যবসা আওয়ামী লীগ যদি করে থাকে এটা আওয়ামী লীগের সমস্যা, এটা কোনোভাবেই এই জাতির সমস্যা হতে পারে না। আপনার 10 বছর যখন এরশাদ ছিল তখন সংবিধান কোথায় ছিল? যখন এইভাবে রাতের বেলা ভোট করলো আওয়ামী লীগ তখন সংবিধান কোথায় ছিল? এখন আপনার সংবিধান লাগে কথায় কথায়। সংবিধান গণঅভ্যুত্থান যখন হলো 24-এর গণঅভ্যুত্থান, এটা আওয়ামী লীগের দুঃশাসনের কারণে হয়েছে। দুঃশাসনের কারণে যখন হয়েছে তখন স্বাভাবিকভাবে আমাদের সামনে নির্বাচন হবে, সেটারই ধারাবাহিকতা। বাউল ভাই, যদি একটু বলেন যে জামায়াত একদিকে গতকাল আলোচনার আহ্বান জানিয়েছে, অন্যদিকে আবার 8 দল তারা মিলে যে শরিক জোট হচ্ছে, তারা আবার রাজপথে থেকে দাবি আদায়ের ঘোষণা দিয়েছে। ডাবল স্ট্যান্ডার্ড অলওয়েজ। জামাত ইসলাম এখন ওই যে বলে না, ভাই বললো যে বিএনপি যে ক্ষমতায় আনছে, বিএনপি 142 সিট পেয়েছিল, 8টা সিট কম ছিল, জামাত না হলে অন্যভাবেও সেটা হতে পারে। আমি বলে দিই, শোনেন, এই জামাত ইসলাম বিএনপি তাদের যখন মার্কা নাই, ধানের শীষ মার্কায় তারা নির্বাচন করেছে এই 18 সালে। মার্কা নাই, নিবন্ধন নাই,
এই জামাতে ইসলামের কারণে বিএনপিকে রাজাকার আলবদর গালি শুনতে হয়েছে। বিএনপি জামাত সারা বছর। তারপরে তো আপনার সঙ্গে উনি- রেখেছেন। না 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 শাহজালাল আমরা বললো কে আমরাই জামাত নাকি ইসলাম। জামাত ইসলামের কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে কি জামাত ইসলামকে আমরা এখন কেন বুদ্ধিজীবী কি ৭১ বিরোধী ভূমিকা বলি? আরে ভাই, আপনি আমার সাথে আন্দোলন করেছেন বলে কি আপনার ৭১ ভূমিকা ইতিহাস মিথ্যা হয়ে যাবে? হ্যাঁ, আপনি জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছেন বলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মা বোনের ইজ্জতের ইতিহাস ব্যর্থ হয়ে যাবে? সেই জন্য বলি আয়নায় আগে নিজের চেহারা দেখবেন, দয়া করে আয়নায় নিজের চেহারা দেখবেন। আগামী নির্বাচনটা হতে দেন বাংলাদেশে, ছল বল কৌশল করে নির্বাচনটা বানচাল করে ক্ষমতা যে ভোগ করছেন এগুলো বাদ দেন, সর্বশেষ দয়া 40 করে। সেকেন্ড শাহরিয়ার ভাই, আমি ছল খালি বল বলে কৌশল করে জামাত শোনেন নির্বাচন না, একটা বানচালের জিনিস অপচেষ্টা বলে দিই। করছে। জিয়াউর মহান রাষ্ট্রপতি ভাই, জিয়াউর মাত্র রহমানের 40 সেকেন্ড সময়। মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেয়ে আমার ভাইদের মনে হয় মানে মুক্তিযুদ্ধের প্রতি মায়া মমতা বেশি হবে না। শাহিজুর রহমান নিশ্চয় জামাত করতেন না, দুদু মিয়া নিশ্চয় জামাত করতেন না। মুসলিম লীগ এবং বামফ্রন্ট মিলে বিএনপির সৃষ্টি, এবং মুসলিম লীগ বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছেন। সো আজকে বিএনপি যদি এই কথা বড় বড় গলায় বলতেছেন যে মুক্তিযুদ্ধে মানে হচ্ছে খালি বিএনপি না, বিএনপির না ভাই, না আগে আপনার সঙ্গে বলিনি, এবার আমাকে বলতে দেন। আপনি ঠিক আছে। বলছেন বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে বিএনপি সহ আজকে এই অবস্থা আসতে পেরেছি বলেই আমরা ভারত আধিপত্যবাদ থেকে মুক্তি পাইছি। আর এখন আপনি ৭০-এর ওই প্রোডাক্ট, ওই ব্যবসা আপাতত বন্ধ করেন, ওটা সম্মানের জায়গায় রাখেন, ওটাকে আর ব্যবসায় বানায় না। আর যদি আর বিএনপি না, আপনারা এটা হচ্ছে সবচেয়ে বড় কি, আপনারা যখন কথা জুলাই যদি না মেনে নেন আপনি ইলেকশন করতে পারবেন না। জুলাই সনদ সঙ্গে থাকার জন্য আমাদেরকে সময় জুলাই দেওয়ার জন্য সনদ ছাড়া অনেক অনেক আপনি ধন্যবাদ। election করতে পারবেন না। এই ছিল আজকের সম্পাদকীয়। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।